অর্থ পাচার মামলায় ফরিদপুর ছাত্রলীগ সভাপতি শামীম গ্রেপ্তার, হামলা চাঁদাবাজির অভিযোগ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নির্মাণ ত্রুটি, পদ্মা সেতু চালু হলে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি। বছিলায় অবৈধ গ্যাস সংযোগে বছরে ৫ কোটি টাকা লোপাট, অভিযুক্ত তিতাস কর্মকর্তারা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ, আক্রান্তের সংখ্যা ২,৩০,০০,০০০-এর বেশি। এবং ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার ইউএফা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া ৩-২ গোলে জয়। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অর্থ পাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করেছে সিআইডি। শুক্রবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানি লন্ডারিং আইনে সিআইডির পক্ষ থেকে দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ২৬শে জুন ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা দুজন মিলে প্রায় ২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। পরে রুবেল ও বরকতকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এতে আসে ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীমের নাম। সে কারণেই রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাকে। সিআইডি টিম গ্রেফতার করেছে সিআইডি উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে দুইজন আসামি, যে ফরিদপুর যে বরকত এবং রুবেল, এদের বিরুদ্ধে। তো আমি আজকে ফরিদপুরের সাথে কথা বলেছি, ওখানেও বোধহয় সম্ভবত এর বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। আর আমাদের এখানে সিআইডিতে শুধু মানি লন্ডারিং মামলাটাই আছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর উপর হামলা ও চাঁদাবাজির মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে শামীমকে। ফরিদপুরে নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদও। এটা মানি লন্ডারিং এর মামলা। এই মামলার মূল আসামি হচ্ছে সাজ্জাদ হোসেন বরকত আর হচ্ছে ইমতিয়াজ হোসেন রুবেল। তারা ২,০০০ কোটি টাকার মানি লন্ডারিং করছে বলে অভিযোগ দিছে এজাহারে। ওরা আবার আদালতে গিয়ে তাদের কিছু হিসাবে অনেকের নাম বলছে যে তাদের কাছে সহায়তায় সাহায্যে তারা এই কাজটা করছে, তার মধ্যে এই ছেলেটার নাম তারা বলছে। অর্থ পাচার ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুব্রত সাহার বাড়িতে হামলা মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। একে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন প্রবীণ রাজনীতিকেরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এবার ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, শামীমের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজি সুনির্দিষ্ট কি কি অভিযোগ আছে, আর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কখন ফরিদপুর নেওয়া হতে পারে? আপনি জানেন যে মূলত ফরিদপুরে কিন্তু গত ২ মাস ধরে শুদ্ধ অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তারগুলো চলছে এবং গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সার বাড়িতে হামলার কেকে কেন্দ্র করে মূলত এই অভিযানগুলো শুরু হয় এবং গত ৭ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত এবং ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি রুবেলকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং লাবারুদ সহ বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার করে। এরপর থেকে কিন্তু শুরু হয় একের পর এক অভিযান এবং কিন্তু বেরিয়ে আসে নানান তথ্য এবং তারপরে কিন্তু সিআইডি তাদের তদন্ত শেষে কিন্তু ফরিদপুরের ২,০০০ কোটি বহুল আলোচিত যে ঘটনাটি এবং ফরিদপুরের ইতিহাসে এটি সবচেয়ে বড় আলোচিত মামলা, যে ২,০০০ কোটি টাকা মানহানি মামলা, ২,০০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলা তারা দায়ের করে। তার প্রেক্ষিতে কিন্তু প্রথমত আসামি করা হয় বরকত এবং রুবেল দুই ভাইকে। এরপরেই তাদের স্বীকারোক্তি প্রেক্ষিতেই মূলত নানা রকম তথ্য বেরিয়ে আসে। তারপরে গ্রেপ্তার করা হয় শহর আওয়ামী লীগের সভাপতি
খন্দকার নাজমুল ইসলাম লেবি, এরপরে গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান, এরপরেই কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে। অর্থাৎ এই অভিযানের পর থেকে এখন পর্যন্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদসহ গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত প্রায় 17 নেতাকর্মী, এবং তারপর থেকেই মূলত এই ফরিদপুরের নেতাকর্মীদের মাঝে কিন্তু একটা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। এবং আপনি বলতে পারেন যে গত 3 মাস কিন্তু ফরিদপুর জেলায় যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিল তার অধিকাংশ এখন গা ঢাকা দিয়েছে এবং ফরিদপুর ছাড়া তারা রয়েছে। তো আমরা কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের কাছে, তিনি বলেছেন যে ফরিদপুরের যে শুদ্ধ অভিযান শুরু হয়েছে সেই শুদ্ধ অভিযানের অংশ হিসেবে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বরকত এবং রুবেল এদের 2 ভাইয়ের নামে কিন্তু পৃথকভাবে 11টি এবং 10টি মামলা এন্ট্রি হয়েছে এবং এর মধ্যে কিন্তু 3টি অস্ত্র মামলা ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটি আমাদের জানিয়েছেন। অন্যদিকে আমরা কথা বলেছিলাম যে যেহেতু জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সভাপতিকে নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কবে বা কিভাবে আনা হবে সেই বিষয়ে পুলিশ সুপার বলেছেন যে সিআইডি যেহেতু তাদেরকে ঢাকাতে গ্রেপ্তার করেছে, সিআইডি জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু আমরা তাদেরকে ফরিদপুরে নিয়ে আসবো। কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী এবং একটি চাঁদাবাজি মামলা, মোট 2টি মামলার প্রস্তুতি আছে ফরিদপুরে, অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই মামলাগুলোতে তাকে আমরা শোন অ্যারেস্ট দেখাবো এমনটি আমাদের বলেছেন। তবে কবে নাগাদ ফরিদপুরে তাদেরকে নিয়ে আসবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারি, তবে এতটুকু বলতে পেরেছে যে ঢাকার সিআইডি জিজ্ঞাসা শেষ হওয়ার পরেই তারা ফরিদপুর আনার প্রস্তুতি নেবেন। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। 2 মিনিটের মধ্যে কিভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করা হয় তা অনুসন্ধানে প্রতিটি সেকেন্ডই গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থল টেকনাফের শামলাপুর চেকপোস্ট পরিদর্শনে গিয়ে একথা জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। এত কম সময়ে কেন মেজর সিনহাকে গুলি করা হলো সেটাই জানার চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে ওসি প্রদীপ সহ 3 আসামিকে ঘটনাস্থলে নিয়ে যায় র্যাবের তদন্ত দল। টেকনাফের শামলাপুর চেকপোস্ট, সিনহা নিহতের ঘটনাস্থল। মামলার প্রধান 3 আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে হাজির র্যাবের তদন্ত দল। রিমান্ডের 4র্থ দিনে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে মামলার তদন্ত কর্মকর্তার কাছে সেদিনের বর্ণনা দেন 3 আসামি। তদন্ত দলের সঙ্গে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে তদারকি দলও আসে ঘটনাস্থলে। কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, সিনহাকে গুলির ঘটনাটি ঘটেছে 2-1 মিনিটের মধ্যে। কি এমন পরিস্থিতি হলো যে এত অল্প সময় সিনহার ওপর গুলি করতে হলো ইন্সপেক্টর লিয়াকতকে, তা অনুসন্ধানে প্রতি সেকেন্ডকেই গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। 1-2 মিনিটের মধ্যে একটু ডাউন চেক করা, গাড়িতে পরিচয় জানতে চাওয়া, তারপরে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে গুলিটা হয়েছিল, এই 1-2 মিনিটের ঘটনাকে বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা বিশ্লেষণ করতে চাই, প্রত্যেকটা সেকেন্ডই জিম্পর্টেন্ট। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, সিনহা হত্যাকাণ্ড খুবই স্পর্শকাতর ঘটনা, সে কারণেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল তথ্য উপাত্ত বারবার বিশ্লেষণ করা হচ্ছে। কোনো তথ্যই যাতে বাদ না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক তদন্ত দল। ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব, সবকিছু সে সরজমিনে মাপবে, তারপরে আইওর একটা কনসেপ্ট ডেভেলপ করবে। এখনো আমরা প্রত্যেকটা ডিটেলসে যাচ্ছি, সেই জন্যই আমি আমার সাধারণ দিক নির্দেশনা দিয়েছি আইওর কাজ করবে। এদিকে বৃহস্পতিবার রাতেই নীলিমা রিসোর্ট থেকে জব্দ করা সিনহার হার্ড ডিস্ক সহ 29 আলামত র্যাবকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি জব্দ তালিকা 5 দিন পর আদালতে জমা দেয় আগামী 7 কার্য দিবসের মধ্যে রামু থানার ওসিকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আদালতের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 21 আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া জড়িত, এমনকি হামলার সব আলামত নষ্ট করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরো বলেন, হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে আহতদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এই আয়োজন। 16 বছর আগের ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 জন নেতাকর্মী নিহত হয়। দলের পক্ষ থেকে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান 14 দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় নেতাকর্মীদের ভিড়ে করোনায় স্বাস্থ্যবিধি মানা ব্যত্যয় হয়।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় শুধু তারেক রহমান নয়, জড়িত ছিলেন খালেদা জিয়াও। খালেদা জিয়া সে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় পরবর্তী এসেই এই ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটায়, এবং এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত সেটা তো ওই যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরই তো কথায় বের হয়ে এসেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পূর্বে খালেদা জিয়ার বক্তব্য ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়া কিভাবে দিয়েছিল? শেখ হাসিনা বলেন, বিএনপি বরাবরই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যায় জড়িত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়, এবং চক্রান্তের সাথে খন্দকার মোস্তাক যেমন জড়িত, সেই সাথে জিয়াউর রহমান এবং তারাও জড়িত। কারণ জিয়াউর রহমান জড়িত এই কারণে যে খন্দকার মোস্তাক অবৈধভাবে ক্ষমতা যখন দখল করে, জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে, আবার জিয়াউর রহমানই সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের মতো ২১ আগস্ট হামলাকারীদেরও রায় কার্যকর হবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্মাণ ত্রুটিতে কাঙ্ক্ষিত ফল মিলছে না ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। মাওয়া পর্যন্ত চলাচল করা গাড়ির জন্য আলাদা সার্ভিস লেন না থাকায় মূল সড়কে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা, লাগছে যানজট। বিশ্বের কোনো এক্সপ্রেসওয়েতে না থাকলেও এখানে আছে সংকীর্ণ একটি বাস বে। সড়ক বিভাজনে ঠিক জায়গায় বসেনি ব্যারিয়ার। পদ্মা সেতু চালু হলে এসব কারণে দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করছে সড়ক বিভাগও। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক অসাধারণ নির্মাণশৈলীর ৫৫ কিলোমিটার দীর্ঘ সড়ক মনে করিয়ে দেয় উন্নত বিশ্বের কথা। মার্চে উদ্বোধনের পর থেকেই এর সুফল পাচ্ছে জনগণ। সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১১,০০৩ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করেছে সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। তবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি এক্সপ্রেসওয়েটি। মূল সড়কের পাশে স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন থাকলেও স্বল্প দূরত্বের গাড়ির জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। এতে মূল সড়কে গাড়ি দাঁড়ানোয় লাগছে যানজট। আমাদের স্যার গাড়িগুলো ওখানে পার্কিং করে, কিন্তু সাউন্ড এখন হয় নাই আমাদের এখানে রাখা যাচ্ছে। রাস্তার মাঝখানে আমরা উঠে না, আরেকটা গাড়ি যখন তোলে তখন তো আমাদের পিছনে ব্রেক করতেই হয়। কারণ লোকাল গাড়ি ওরা পারাপারি করে গাড়ি চালায়, আমাদের পরিবহনের ভিতরে কোনো পারাপারি নেই। কারণ এরা চিন্তা করে যে আমার পিছনের গাড়িটা আমি নিজে আটকে যাত্রী ধরি। সড়ক বিভাজনে স্টিল ও ব্লক ব্যারিয়ার একই লাইনে থাকার কথা থাকলেও তা মানা হয়নি। চলাচল নির্বিঘ্নে এক্সপ্রেসওয়েতে থাকে না বাস বে, তবে এ সড়কে তা রাখা হয়েছে যাত্রী ছাউনি সহ, যা খুবই সংকীর্ণ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্বীকার করছে সড়ক বিভাগও। যেভাবে বাসগুলো তৈরি করা হচ্ছে, এখানে আপনার বাসগুলো দাঁড়ানো আসলে ওখানে দাঁড়াতে পারবে না, তাদেরকে মূল রাস্তাতেই দাঁড়াতে হবে, কারণ খুব সতর্কভাবে ঢুকতে হবে, সতর্কভাবে বেরোতে হবে। আসলে তো আমাদের দেশের ড্রাইভাররা এইভাবে সতর্কভাবে ঢোকে না, বেরোবে না, তারা খুব শর্টকাট প্যাসেঞ্জার তুলবে, নামাবে, চলে যাবে, এবং সেটা করতে গিয়ে তাদের একটা ব্লক হবে, আর একটা বাস আর একটা লোকাল বাসে দাঁড়াবে পিছনে, আর একটা সামনে গিয়ে ওভারটেক করার চেষ্টা করবে। এই ঘটনাগুলো ঘটবে এবং রিপিটেডলি ঘটবে বলেই কিন্তু এখানে ফিউচারে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে যানজটও লোকাল বাসে দাঁড়াবে পিছনে, আর একটা সামনে গিয়ে ওভারটেক করার চেষ্টা করবে। এই ঘটনাগুলো ঘটবে এবং রিপিটেডলি ঘটবে বলেই কিন্তু এখানে ফিউচারে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে যানজটও বাড়তে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তবে এসব ত্রুটি সংস্কার হচ্ছে না শিগগিরই। আলাদা ডিপিপি করে মন্ত্রণালয়ে যাবে সড়ক বিভাগের প্রস্তাব। তা অনুমোদন পেলে চতুর্থ দফায় বাড়বে নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, পারিপার্শ্বিকতা বিবেচনায় এসব ত্রুটি সংস্কার করতে হবে দ্রুত। এক্সপ্রেসওয়ে করে তার পাশে যদি নির্দিষ্ট জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করে বাস বে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অনির্ধারিত যে বাসগুলি স্টেশনগুলি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট এই বিকল্পটা থাকার ফলে এটা হবে না। এই মহাসড়কটি ব্যবহারে সব যানবাহনকেই দিতে হবে টোল, তবে তা আদায় শুরু হবে পদ্মা সেতু চালুর পর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে এই এক্সপ্রেসওয়ে, যার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। তবে পদ্মা সেতু খুলে দেওয়ার পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪২ মিনিট।
ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাঙ্গা, ফরিদপুর। রাজধানীর বছিলায় অন্তত 4,000 ফ্ল্যাটে দেয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ, আর তা থেকে বছরে অন্তত 5 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভবন মালিকরা হাউজিং সোসাইটির মাধ্যমে সংযোগ নেয়ার কথা জানালেও অভিযোগ অস্বীকার করে সোসাইটি বলছে অবৈধ এই সংযোগে জড়িত তিতাসের অসাধু কর্মকর্তারা। বছিলার ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকায় থাকেন লাইজু বেগম। তার রান্নাবান্না চলে তিতাসের গ্যাসে। 975 টাকা বিল দেন বাসা ভাড়ার সাথে। তবে এখানে তিতাসের বৈধ কোনো লাইনই নেই। এখন মিটারে সব জায়গায় গ্যাস হয়, কিন্তু ওনাদের এটা মিটার নাই। আমরা গ্যাসের বিল ওনারা একসাথে আমাদের বাড়ি ভাড়ার সাথে নিয়ে নেয়। এলাকার প্রায় সব বাড়িতেই আছে এই অবৈধ গ্যাস সংযোগ। সবসময় চুলা না জ্বললেও বাড়িওয়ালাকে বিল চুকাতে হয় নিয়মিত। অভিযোগ করলে শুনতে হয় বাড়ি ছাড়ার হুমকি। আমি সিলিন্ডার ইউজ করি, আপনি গ্যাসের বিলটা নিয়েন না। তো উনি বলে যে না, সবারই এরকম লাইন, আপনারও এইভাবেই থাকতে হবে, ভোর 4টায় উঠে রান্না করবেন। তো এরকম কথাবার্তা বলে। তারপরে আমি বলার পরে উনি বলে যে আপনার বাসা পছন্দ না হলে ছেড়ে দেন। এখানকার 1 নম্বর সড়কে হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে বৈধ সংযোগ। বাকি প্রায় 4,000 ফ্ল্যাটেই অবৈধ সংযোগ। এতে মাসে আয় প্রায় 40 লাখ টাকা। আর সংযোগ নেওয়ার সময় বাড়ির মালিককে গুনতে হয় 14 থেকে 15,000 টাকা। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? এ প্রশ্নে ভবন মালিকেরা বলছেন হাউজিং সোসাইটিকেই টাকা দিচ্ছেন তারা। আর পুরো বিষয় নিয়ন্ত্রণ করেন এর সভাপতি মোহাম্মদ আলী সহ কয়েকজন। এখানে কোনো গ্যাসের লাইন নাই, মানে গ্যাসের কোনো পারমিটেড বৈধ কোনো লাইন নাই এখানে। এই বিষয়ে আলোচনা করলে হাউজিং এর যে অফিস আছে ওখানে যান, মোহাম্মদ আলী সাহেব আছে, ওনার সাথে কথা টোটালটা ওনারাই যান। ওদের মাধ্যমে আমরা পাইছি সব প্রত্যেকটা হাউজিং এর মধ্যে কিভাবে বাড়িওয়ালারা সবাই দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি। তবে সোসাইটির সভাপতি মোহাম্মদ আলীর দাবি এই কাজে তারা নন, জড়িত তিতাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। এটা মিথ্যা কথা। যদি কাউকে বলতে পারে যে 100 টাকা 3 মাস পরে দেয়, যদি 100 টাকাও কাউকে দিয়ে থাকে, এটা আপনারা প্রমাণ করে দিতে ভালো হইবে। কোনো বাড়িওয়ালা বলতে পারবে না যে সোসাইটিতে 100 টাকা দেয়। এ বক্তব্যের সত্যতা যাচাইয়ে ধানমন্ডির 13 নম্বর সড়কে তিতাসের জোন অফিসে ঢুকতেই দেয়া হয়নি, পাওয়া যায়নি কোনো বক্তব্যও। পরে টেলিফোনে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান অবৈধ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে শিগগিরই। অভিযোগের প্রমাণ হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অলরেডি আমি বাড্ডা এলাকার বেশ কয়েকজন অফিসারকে অলরেডি সাসপেন্ড করছি, স্টাফদেরকে কয়েকজন সাসপেন্ড করছি। এখানে যেটা পাচ্ছি আমরা চেষ্টা করতেছি। ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকার এই অবৈধ গ্যাস সংযোগের কারণে বছরে অন্তত 5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। আগামী 48 ঘণ্টা বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা বাড়তে পারে, অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ভারতের বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের মধ্যভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ুর চাপে তারতম্য বিরাজ করছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় উপকূলীয় এলাকায় স্বাভাবিক জ্বরের 1 থেকে 2 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে 2 নম্বর এবং অন্যত্র 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 28 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে বীজতলা, শাকসবজি, ধান ও পাটের আবাদ।
এমন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে উঠতে প্রণোদনা চেয়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পাশাপাশি বীজ সার দিয়ে সহযোগিতা করার কথা বলছে কৃষি বিভাগ। কয়েক দফা বন্যায় টাঙ্গাইলে 18,126 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে জেলার 1 লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত। 8,000 টাকা বেচার পরে বন্যায় তলিয়ে গেছে, আমার 80-90,000 টাকা লস হয়ে যাবে। ফরিদপুরের 3 দফা বন্যায় 9 উপজেলার 7টি উপজেলায় বন্যা কবলিত। এসব এলাকায় রোপা আমনের বীজতলা, সবজি ক্ষেত তলিয়ে প্রায় 108 কোটি 57 লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 64,325 জন চাষি। ধান পান লাগাবো, আমরা লাগাতে পারতেছি না বীজের জন্য, তাই এখন আমাদের সার মারও কিনা পারতেছি না। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ব্রহ্মপুত্র নদের পানিতে ফসলি জমি তলিয়ে শেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 34,000-এর বেশি কৃষক পরিবার। আমার সব ক্ষতি, আমি একটা হওয়া আমার কোনো ইনকাম নাই, চলমুখী দিয়ে 8 টাকা জমিন চিরচিঙ্গে আমার খাওয়া গেছে। আমার 20-30 হাজার টাকা খরচ, আমি 10,000 টাকা চিরচিঙ্গে বেচা হয়নি। টানা বৃষ্টি ও ইছামতি নদীর পানিতে তলিয়ে গেছে বেনাপোলে 50টি গ্রামের প্রায় 4,500 হেক্টর ফসলি জমি। এখানে যে পাটাগুলো, এই পাটাগুলোর জন্য বহুত সমস্যা হচ্ছে, আমাদের আবাদ ফসল সবই মারিয়ে যাচ্ছে। প্রত্যেক বছরে এইভাবে ক্ষতির পর ক্ষতি হতেই আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি পানি দ্রুত চলে যায় তাহলে ক্ষতির মাত্রা অনেক কমে যাবে। যে সমস্ত চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা তালিকা তৈরি করছি এবং তারা যাতে সহায়তা পায় সরকারের থেকে, সে বিষয়গুলি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। বন্যায় রংপুরের 5 জেলায় প্রায় 14,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা ও আশপাশের এলাকায় চলছে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ত্রাণ ঘাটতি থাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দেবে। ঢাকা ও আশেপাশের এলাকায় কমছে বন্যার পানি, এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। তবে করোনার এই সংকটকালে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে। কমছে বন্যার পানি, এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। তবে করোনার এই সংকটকালে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে। বন্যার সময় ত্রাণ সহায়তা পেলেও পুনর্বাসনের সাহায্য না পাওয়ার অভিযোগ অনেকেরই। তাই নিজে থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। দোকান বইরা গেছিল, পানিতে দোকান ওই পর্যন্ত পানি ছিল, এখন পানি নেমে গেছে। আপাতত আমি নিজের কাজ নিজে কইরা দোকান কাছে বিজনেস করতেছি। বন্যা যাওয়ার পরে থেকে এখন আমাকে বিশেষ কেউ আসে নাই বা দেয়ও নাই। বন্যায় কৃষি, মৎস্য ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির পরিমাণ বেশি নয় বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা পরিষদ থেকে সহায়তা করা হচ্ছে। ত্রাণের ঘাটতি থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, এদেরকে যাতে সরকার বীজ বা অর্থনৈতিকভাবে সহায়তা করে, এই বিষয়গুলো আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এবং আমাদের যে ত্রাণ প্রতিমন্ত্রী তার মাধ্যমে আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবটা রাখার চেষ্টা করছি, যাতে সরকার এদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলছেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। পানির উচ্চতা খুব বেশি ছিল না, যার জন্য ক্ষয়ক্ষতি কিন্তু উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চলের চেয়ে কম। তারপরেও অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে। প্রশাসকের কাছে আমরা নির্দেশ দিয়েছি ক্ষয়ক্ষতির তালিকা পাঠানোর জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পেশালি বলে দিচ্ছে যে বন্যায় যদি কারো কোনো ক্ষয়ক্ষতি থাকে সেটা ক্ষতিপূরণের দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলছে। ঘর বাড়ি মেরামত করে দেওয়া, সংস্কার করে দেওয়ার জন্য যা লাগে এটা আমরা করব। বন্যা পরবর্তী পুনর্বাসনে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে কৃষি ব্যাংকে ঘুষ ছাড়া ঋণ মিলছে না। এছাড়াও কিছু কর্মকর্তার যোগসাজশে কৃষি ঋণ নিয়ে ব্যবহার হচ্ছে অন্য কাজে। এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয় ও দুদকে অভিযোগ করেছেন গ্রাহকেরা। আর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক পরশ আলী নাগরপুর উপজেলার চামটা গ্রামের বাসিন্দা।
গাভী পালনের জন্য 2 লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরব পাঠান। এই ঋণের জন্য কৃষি ব্যাংক নাগরপুর শাখার মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপক মিজানুর রহমানকে দিতে হয় 8,000 টাকা। ছেলে বিদেশ পাঠাবো 2 লক্ষ টাকার দরকার। তখন ব্যাংকে যোগাযোগ করলাম, কৃষি ব্যাংকে, তখন দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান। হেরা বলল 8,000 ঘুষ লাগবে। শুধু পরশ আলীই না, যারাই কৃষি ঋণ নিয়েছেন তাদের দিতে হয়েছে ঘুষ। এ নিয়ে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় সহ জেলা দুদক অফিসে অভিযোগও করা হয়েছে বলে জানান গ্রাহকরা। 3 দিন ঘুরে দিচ্ছে, যখন টাকার কথা শেয়ার করছি তখন আমার 1 লাখ টাকার লোন দিছে। আয়ো সাহেব বললো যে সিকিউরিটি লোন নিতে হইলে 2 লক্ষ টাকা যদি ঋণ নেন আপনার 14,000 টাকা ঘুষ দিতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা হেড অফিসে এদের বিরুদ্ধে একটা অভিযোগপত্র দিছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাঠ কর্মী। আর অবৈধ লেনদেনে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান শাখা ব্যবস্থাপক। তাও প্রায় 3,000 টাকার মতো খরচ হয় সরকারি অফিসে। তা এখন তারা মিথ্যা বলতে পারে, তো তবে আমি সামনাসামনি হইলে হয়তো তার সাথে আমি কথা বলতে পারতাম। যে বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে সেটা আমার জানা নেই, এটা সম্পর্কে আমি অবগত না। আর এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমি অবশ্যই তাদের দিতে পারছি। ঘুষের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বললেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক। যে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে আমার অবস্থান হলো আমি জিরো টলারেন্স, যেটা আমার ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও একই ধরনের মনোভাব আছেন, এবং এই ধরনের অভিযোগ পাইলে আমি যে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সুপারিশ আমার করার আছে। 2019-20 অর্থ বছরে কৃষি ব্যাংকের এ শাখা থেকে 643 জনকে 9 কোটি 11 লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার মধ্যে পর্যটন খাত খুলে দিতে সুনির্দিষ্ট নির্দেশনা সহ গাইডলাইন দিয়েছে সরকার। ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি মানতে পর্যটক ও খাত সংশ্লিষ্টদের এসব নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে ট্যুরিজম বোর্ড। আর দীর্ঘদিন পর সীমিত আকারে পর্যটন খাত খুলে দেয়ায় আবারও ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। করোনার কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যায়ক্রমে খুলছে পর্যটন খাত। পরিস্থিতি বিবেচনায় ব্যবসার সুযোগ দেয়া হলেও খাত সংশ্লিষ্টদের মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশনা। বিনোদন কেন্দ্র, ট্যুর অপারেটর, হোটেল রিসোর্ট, বিমান, স্থল ও সমুদ্র বন্দর, পার্কগুলোর জন্য দেয়া হয়েছে আলাদা গাইডলাইন। প্রতিষ্ঠানগুলোকে টাঙিয়ে রাখতে হবে এসব নির্দেশনা, আপলোড করতে হবে ওয়েবসাইটে। কোথাও অনুমতি দেয়া যাবে না ধারণ ক্ষমতার বেশি পর্যটক প্রবেশের। আমরা আশা করছি যে অচিরেই এই দুরাশা কেটে যাবে এবং এই রিসোর্টের যে বিজনেসে যে একটা ঘন ঘটা দেখা দিয়েছিল এটা দূর হয়ে যাবে। এটা আমাদের জীবন জীবিকার প্রশ্ন, সুতরাং আমরা আমাদের জীবন জীবিকাকে টিকিয়ে রাখার কারণেই এটা কঠোরভাবে আসলে মানার পক্ষপাতী আমরা সবাই। 23টি নির্দেশনা থাকছে পর্যটকদের জন্য। এর মধ্যে আছে স্পটে যাওয়ার আগে অগ্রিম বুকিং ও টাকা পরিশোধ নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ, করোনা সার্টিফিকেট সঙ্গে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, দলগত সফর না করা। তবে পরিবারের সদস্যদের ভ্রমণে বাধা নেই। ট্যুরিজম বোর্ড বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার সঙ্গে মিল রেখে পর্যটন গাইডলাইন তৈরি করা হয়েছে, যা পর্যটন ব্যবসা চালুর সঙ্গে অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া যারা গাইডলাইন অনুসরণ করবে না তাদের জরিমানা সহ মুখোমুখি হতে হবে শাস্তির। আমরা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তৈরি করে দিয়েছি, এটার যদি সুষ্ঠু অনুসরণটা হয় তাহলে এই খাতটা হয়তো আস্তে আস্তে করে সামনের দিকে যেতে পারে। আর যারা পর্যটক, যারা আমাদের বিভিন্ন গন্তব্যে যেতে চান, তাদের কাছে খুবই বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে আমার, এই এসওপিটা ডাউনলোড করে নিয়ে, যদি হাতে না যায় আপনার কাছে কপিটা আমাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন। যথাযথভাবে গাইডলাইন মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নজরদারির উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। পর্যটন স্থানগুলো খোলার যে নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে, তা না হলে দেখা যাবে যে আবার যে আমরা যদি আরেকটা বিপর্যয়ের দিকে যাই তাহলে কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকির সংখ্যা আরো বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন গাইডলাইন মেনে অভ্যন্তরীণ পর্যটন চালু হলেও বিদেশি পর্যটক পেতে সময় লাগবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাঘ আতঙ্কে পঞ্চগড়ের কয়েকটি গ্রামের মানুষ, রাত জেগে দেয়া হচ্ছে পাহারা। চা বাগান ও লোকালয়ের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কয়েকটি চিতাবাঘের পায়ের ছাপ। এরই মধ্যে আক্রমণের শিকার হয়েছে কৃষকদের গরু ছাগল। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মহরিজত গ্রামের চা বাগান ও লোকালয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে চিতাবাঘের পায়ের ছাপ। সীমান্ত এলাকাটির মানুষের মধ্যে ভর করছে বাঘ আতঙ্ক। চা বাগানের ভেতরে চিতাবাঘ আশ্রয় নিয়েছে বলে ধারণা গ্রামবাসীদের। দিনের বেলায় উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে বাগান ঘিরে। স্থানীয়রা জানিয়েছেন, মহরিজত, সাহেবিজত, ওসাপাড়া, বাদিয়াগঞ্জ গ্রামের আশেপাশে 2টি বড় চিতা ও 3টি শাবকের বিচরণ মাস 3 ধরে। গত 1.5-2 মাস আগেই বিএসএফ আমাদের বাংলাদেশের যে রাখালরা আছে তাদেরকে বলছে যে আপনাদের বাংলাদেশে 2টা বাঘ ঢুকছে। ব্রিজের নিচ দিয়ে বাঘ 2টা দিনের বেলায় পার হয়ে গেছে। তখন বাঘ টানতেছে একদিক, আমি টানতেছি একদিক। তখন বাঘটা সরে চলে আসলো। বাঘটা যখন সরে চলে আসলো তখন আমার কোনো নিরুপায়। গতকালের ঘটনা, সে একটা গরু আহত করছে আর কি। এই গরুটা আহত করায় আমরা খুব এখন ভীত হয়ে আছি। লোকালয়ে বাঘের উপস্থিতি নিয়ে উদ্বেগে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এরই মধ্যে কাজ শুরু করেছে বন বিভাগের 4 সদস্যের প্রশিক্ষিত দল। আমরা প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত নেব। আমাদের একাধিক অপশন থাকবে। প্রথম কথা হলো এটাকে ধরবো। যদি ধরতে না পারি তাহলে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং তারা যাতে নিরাপদে ভারত থেকে এসে ভারতে চলে যেতে পারে সে ব্যবস্থা করা। তাহলে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং তারা যাতে নিরাপদে ভারত থেকে এসে ভারতে চলে যেতে পারে সে ব্যবস্থা করা। কোনটা করা সর্বোত্তম এটা আমরা একক সিদ্ধান্ত নেব না, সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। গ্রামবাসীদের কয়েকটি গরু ছাগল চিতার আক্রমণের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কিছু আলামত পেয়েছি, তাতে মনে হচ্ছে যে এখানে বাঘ আছে। আমরা পায়ের ছাপ দেখেছি, আর যার গরু তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনিও বলেছেন যে বাঘ তিনি দেখেছেন। তো বিভিন্ন সূত্র থেকে আমরা একটা বিষয় অন্তত নিশ্চিত হয়েছি যে আশেপাশে একটু ঘন জঙ্গল যেহেতু পাওয়া যাচ্ছে, সেখানে বাঘ থাকতে পারে আর কি। গ্রামবাসীরা জানিয়েছেন, সীমান্তের ওপরে রয়েছে ঘন জঙ্গল, সেখান থেকেই লোকালে চলে এসেছে চিতাবাঘ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।